আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল জারি। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, প্রথম দিন টিকিট প্রত্যাশীদের চাপ কম। রাজধানীর করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু 10 মার্চ, ঈদের আগেই হচ্ছে খাল খনন। ইরানে চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা, ইরানের জবাবে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় তাও জানতে চাওয়া হয়েছে। উচ্চ আদালতের এই রুলের ফলে গণভোট জুলাই সনদের বাস্তবায়ন ঝুলে গেল জানিয়েছেন রিটকারীর আইনজীবী। গত বছরের 13 নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর 12 ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই দিন দুটি শপথ নেয়ার কথা থাকলেও বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। দুটি শপথ নেন জামাত ও এনসিপি জোটের সংসদ সদস্যরা। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না। এই মর্মে হাইকোর্টে রিট দায়ের করেন দুইজন আইনজীবী। রিটে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি শেষ করে রুল জারি করেন। আদেশে বলা হয়, গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। হাইকোর্টের এই আদেশের ফলে গণভোট নিয়ে সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। জামায়াতের আইনজীবী শিশির মুনির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের নিষ্পত্তি করে গণভোট ও জুলাই সনদ নিয়ে চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। মঙ্গলবার প্রথম দিন অনলাইনে 13 মার্চে ট্রেনের টিকিট বিক্রি হয়। 9 মার্চ পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। আর দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট অনলাইনের পাশাপাশি কাউন্টারেও বিক্রি হচ্ছে। শুরু হলো ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি। যথারীতি এবারও শতভাগই অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট, তাই কমলাপুর রেল স্টেশন ফাঁকা। ঈদ উল ফিতরের যাত্রায় মঙ্গলবার দেওয়া হয় 13 মার্চের টিকিট, বুধবার দেওয়া হবে 14 মার্চের, এভাবে ক্রমানুসারে 9 মার্চ দেওয়া হবে 19 মার্চের টিকিট। অনলাইনে চাপ সামলাতে সকাল 8টায় পশ্চিমাঞ্চল ও দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে। 10 দিন আগে হওয়ায় প্রথম দিন খুব বেশি টিকিট প্রত্যাশী ছিল না। 13 মার্চ থেকে দেওয়া হবে ফিরতি টিকিট। এদিন বিক্রি হবে 23 মার্চের টিকিট, চলবে 19 মার্চ পর্যন্ত। যাত্রীর অনুরোধে যাত্রার দিন ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে 25% টিকিট আসনবিহীন সংগ্রহ করা যাবে। এই ক্ষেত্রে যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন নাই, তারা চাইলে যাত্রার দিনে 2 ঘন্টা আগে
আসনবিহীন টিকিট যেটা প্রদান করা হবে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, সেটা কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। মঙ্গলবার একই সঙ্গে রাজধানীর বাস কাউন্টারগুলোতে ছিল বাড়তি ভিড়, যদিও অনেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করছেন। অনলাইনের টিকিটটা আমাদের জীবনযাত্রাকে আরো সহজ করে দিয়েছে। এরকম অনেক সেবা আছে যেগুলো আমরা ঘরে বসে যে সেবাগুলো নিতে পারছি, এটা অবশ্যই ভালো। টিকিট পাইছি, নির্ধারিত ভাড়ায় পাইছি, আর নির্ধারিত আমি বগুড়া যাব, বগুড়া টিকিটে পাইছি। 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারবেন। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। 10 মার্চ করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী। সচিবালয়ে অফিস করে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। ক্ষমতায় গিয়ে দেশের সকল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর দেন তিনি। 10 মার্চ এই কার্যক্রম উদ্বোধন করবে সরকার। যেহেতু এই কার্ড সবাই ইউনিভার্সালি পাবে, তার মধ্যে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর যে ফ্যামিলি, ওনারা এটার সুবিধাভোগী হবে। অন্য যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনাদেরও ওনারা কার্ড পাবেন, আর সুবিধাভোগী হিসেবে ওনাদের কিউআর কোডিংয়ে দেওয়া থাকবে যে আপনার যে প্রাপ্যতা ছিল এই টাকাটা আপনি রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতেছেন, যাতে গরিব, যাদের পাওয়া উচিত সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে দেওয়ার জন্য। আর কদিন পরে ঈদ, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখ হবে দেশের কোটি মানুষ। ঈদে সকল পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ওঠে প্রতি বছরই। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন কোনোভাবেই এবার ভাড়া বাড়ানো যাবে না। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। লক্ষ্য প্রথম 180 দিনে 1200 কিলোমিটার খাল খনন। তবে এখন আমরা লক্ষ্য করছি দৃশ্যমান হবে 1200 কিলোমিটার উপরে। এর বাইরে আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। মঙ্গলবার সকাল 9:15টায় সচিবালয়ে গিয়ে বিকেল 4:45টায় অফিস শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বচ্ছতা, বিবেকবোধ ও দায়বদ্ধতা নিয়ে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর শাহবাগে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এই জায়গাটায় আমরা অনুরোধ করব, স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা 4র্থ দিনে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে অব্যাহত আছে ব্যাপক গোলাবর্ষণ। এখন পর্যন্ত অন্তত 153টি শহরে 504টি স্থানে আঘাত এনেছে পেন্টাগন, তেল আবিব। নিহত হয়েছেন অন্তত 787 জন। এদিকে কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 68 জন। গত 4 দিন ধরে ইরানে দফায় দফায় হামলায় মৃতের সংখ্যা বেড়ে 800-র কাছাকাছি পৌঁছেছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় বিপুল গোলাবারুদ ফেলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনারা। লেবাননের রাজধানী বৈরুতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে ওই এলাকায় হিজবুল্লাহ নেতাদের এক বৈঠক লক্ষ্য করে হামলা চালানো হয়। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা চালানো হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলে, যার ফলে বেশ কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জর্ডান এবং অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম সংলগ্ন এলাকায় ব্যালিস্টিক হামলা চালিয়েছে ইরান। তবে সেগুলো প্রতিহত করার দাবি জানিয়েছে জর্ডান। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওমানের সালালা বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ওমানে একাধিকবার হামলা চালায় তেহরান। এদিকে কুয়েতের সুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে 68 জন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে কুয়েতের মার্কিন দূতাবাস। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদন অনুযায়ী তেহরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে উস্কানি দেন এই যুবরাজ। ৮৬ বছরের আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের জেরে প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান। পশ্চিম এশিয়ার একাধিক দেশে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এই আবহে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, খামেনির গোপন আস্তানার হদিস কিভাবে পেল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই ইস্যুতে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। মার্কিন গণমাধ্যমটির দাবি, খামেনিকে হত্যা করতে বারবার যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিলেন সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনেও কথা বলেন তিনি। যদিও প্রকাশ্যে কূটনৈতিক পথে তেহরান সমস্যার সমাধান চেয়ে বহুবার বিবৃতি দিতে দেখা গিয়েছে তাকে। কিন্তু কেন আলী খামেনিকে হত্যার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন যুবরাজ সালমান? প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমত, শিয়া ধর্মগুরুর নেতৃত্বে থাকা ইরানি ফৌজ পরমাণু শক্তি হাতে পাক তা কখনোই চাননি সুন্নি ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, পর্দার আড়ালে থেকে ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী বিদ্রোহী গোষ্ঠীদের ক্রমাগত মদত দিচ্ছিলেন খামেনি। হুতিদের বারবারন্তে পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য যথেষ্ট প্রভাবিত হচ্ছিল। এতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছিল রিয়াদ, কেননা সৌদির বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ জুড়ে আছে খনিজ তেল। কিন্তু হুতি হামলার আশঙ্কা থাকায় লোহিত সাগর বা উপসাগরীয় এলাকায় তরল সোনার পরিবহন যুবরাজ সালমানের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী খামেনির ঠিকানা লক্ষ্য করে 30টি বোমা ফেলে ইসরায়েলি যুদ্ধবিমান। হামলার সময় রাজধানী তেহরানেই ছিলেন তিনি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, 28 ফেব্রুয়ারি 3টি ঠিকানায় যে সেনাকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে খামেনি বৈঠক করবেন সেই খবর আগেই পেয়েছিল ইসরায়েল। আর তাই হামলার আগে ওই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছিল। ফলে বাঁচার কোনো সুযোগই পাননি শিয়া ধর্মগুরু তথা ইরানের সর্বোচ্চ নেতা। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। ইরানের উপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পরপরই মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থির পরিস্থিতি। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সীমানা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 147টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই অবস্থায় ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট নিয়ে সঠিক তথ্যও পাচ্ছেন না অনেকে, রয়েছে এমন অভিযোগও। এদিকে পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কুয়েত সরকার। এবার RFL ওয়াইড্রপ ঈদ বাজার। বেচা বিক্রিতে ক্রমেই জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বিপণী বিতান থেকে শুরু করে অস্থায়ী দোকানে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। ঈদকে ঘিরে নতুন আলোকসজ্জায় সেজেছে পটুয়াখালী শহরের শপিং মলগুলো থেকে শুরু করে গ্রামগঞ্জের ফুটপাত ও বিপণী বিতান। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ভিড় দেখা যাচ্ছে জামা কাপড় ও কসমেটিক্সের দোকানগুলোতে। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশু ও নারীদের পোশাক। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে বেনারসি, চেন্নাই সিল্ক, বুটিক, ক্রেসপি,
মান্দানি ও জামদানি। এছাড়া চাহিদা রয়েছে কাতান, বারিশ, কারচুপি, বালাহার, মটকা ও কাশ্মীর কাতান 3 পিসের। ছেলেদের পাঞ্জাবি, টুপি এবং প্যান্টও বিক্রি হচ্ছে সমাহারে। ঈদ উপলক্ষে আমরা আসছি, ভালোই লাগবে, কেনাকাটা করলাম, জুতা কিনছি, অনেক কাপড় কিনছি। সাধ্যের মধ্যে অবশ্যই কিনবো, কারণ যেহেতু ঈদ সামনে, বেবিকে নিয়ে আসছে, অবশ্যই কিনতে হবে। আমরা অনেকগুলোই কাপড় চোপড় কিনছি, জুতাও কিনছি, আব্বু আম্মুরাও কিনছে, কিন্তু দাম একটু বেশি। দাম আগের থেকে একটু বেশি যাচ্ছে, একটু আরেকটু কম হলে আর কি ভালো হয়, মানে সবার জন্য কেনাকাটা করতে সুবিধা হয়। সব পোশাকের দামই আগের তুলনায় বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, বাজার ঊর্ধ্বমুখীর কারণে আগের তুলনায় সকল পোশাকই তাদের বেশি দামে কিনতে হয়েছে। আমরা মালামাল আগেই এনেছি, তো মালামাল যেগুলো এনেছি, মালামালের অনেক বাজারে দাম বাড়ছে। মফস্বল এলাকাতে মানুষ শেষের দিকে কেনাকাটা করে। মালামাল তো আমরা আগেই নিয়ে আসছি, মালামাল প্রস্তুত, কাস্টমার উপরে মোটামুটি, কিন্তু দামে হচ্ছে না। কেনাটা একটু বেশি, এই জন্য আমরা একটু বেশি চাচ্ছি, আহামরি অতটা বেশি না। এদিকে বাজারের শৃঙ্খলা ঠিক রাখতে সবসময় মনিটরিং করছে স্থানীয় প্রশাসন। আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। যদি কোনো স্পেসিফিক অভিযোগ পাই যে কোনো একজন দোকানদার যে অতিরিক্ত নিচ্ছে বা তার যেই ইনভয়েস আছে ইনভয়েসের চেয়েও অতিরিক্ত নিচ্ছে, তাহলে সেই বিষয়টা আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। 20 রমজানের পর বেচাকেনা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। এছাড়া দুদকের 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার বেলা 2:30টার পরপর দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সচিবালয়ে যান। একই সময় দুদকের 2 কমিশনারও মন্ত্রিপরিষদ বিভাগে যান। অল্প কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসেন। গাড়িতে ওঠার সময় তারা বলেন, নতুন সরকারকে নিজেদের মতো পরিকল্পনা তৈরির পথ সুগম করতেই এই পদত্যাগ। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। প্রতিবারের মতো এবার অমর একুশে বইমেলায় চেনা সেই রূপ নেই। আগের বছরগুলোতে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো পাঠক টানতে তৈরি করত দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন। ভিন্ন ভিন্ন নকশা, আলোকসজ্জা আর স্থাপত্য শৈলীতে মেলায় তৈরি হতো উৎসবের আবহ। কিন্তু এবার মেলায় নেই কোনো প্যাভিলিয়ন, বরাদ্দ হয়েছে শুধু স্টল। বই, লেখক ও পাঠক নিয়ে বইমেলা, তবু আয়োজনের বৈচিত্র্য মেলাকে দেয় বাড়তি মাত্রা। প্যাভিলিয়ন ছাড়া এবারের আয়োজনে সেই চেনা উৎসবের আমেজ নেই। প্যাভিলিয়ন না থাকায় পাঠকদের আকৃষ্ট করতে প্রকাশকদের নেই আলাদা নকশায় সাজানোর সুযোগ। একই ধরনের স্টলের সারিতে কিছুটা একঘেয়েমিও দেখছেন কেউ কেউ। প্রতি বছরের মতো জাঁকজমকপূর্ণ এইবার আসলে না। আগের বইমেলাটা আরো বেশি সুন্দর লাগছে, আমার কাছে মনে হয়েছিল প্যাভিলিয়ন বা স্টলগুলো আরো বেশি সুন্দর করে সাজানো ছিল। এবার প্যাভিলিয়নটা না থাকার কারণে আমার মনে হচ্ছে যে নান্দনিকতা খানিকটা ঘাটতি রয়েছে। ওইরকম সৌন্দর্যটাও আসলে কমে গেছে। তো আমার কাছে মনে হয় যে ওই আগের প্যাভিলিয়নের যে ব্যাপারটা আছে ওইটা থাকলেই হয়তো ভালো হতো। প্যাভিলিয়ন না থাকায় থিম অনুযায়ী সাজানো যায়নি, ফলে মেলার চিরচেনা বৈচিত্র্য ও নান্দনিকতা অনেকটাই হারিয়েছে। এখন তো সবার একই রকম ডিজাইন, মানুষ আলাদা কিছুই করতে পারে না। একেবারে যারা পাবলিকেশনের নাম জানে, চিনে, বোদ্ধা লোক, তারা হয়তো বুঝতে পারে যে এটা এরকম এটা এরকম। আর যারা ঘুরতে আসে তাদের কাছে এখন সব একরকম মনে হচ্ছে। আমাদের প্যাভিলিয়নের জায়গায় এবার 5টা করে ইউনিট দেওয়া হয়েছে। যেহেতু আমরা প্যাভিলিয়নটাই প্রত্যেক বছর আয়োজন করে আসছি, আমরা চাইবো যে নেক্সট ইয়ার থেকে যাতে আবার এই প্যাভিলিয়নের আয়োজনটাই করা হয়ে থাকে। এবার বইমেলা আয়োজনে অনিশ্চয়তা কাটানো এবং সব প্রকাশনীকে এক কাতারে আনতে প্যাভিলিয়ন বরাদ্দ বাতিল করে কর্তৃপক্ষ। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা কর্মসূচিতে মঙ্গলবার দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আয়োজকরা জানান, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবেই এই উৎসব করা হয়। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ সময় একে অপরকে আবির মাখিয়ে উৎসব উদযাপন করেন তারা। আয়োজকরা জানান, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে এ উৎসব পালন করা হয়। পটুয়াখালীতে গৌর পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের আরাধনা এবং একে অপরকে হোলির রঙে রাঙানো হয়। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নাচ গানে মেতে ওঠেন সনাতনী যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, শিশু, মধ্যবয়সী ও বৃদ্ধসহ সকলে।
নেত্রকোনার ঐতিহ্যবাহী বড়াইল কামাখ্যা মন্দির প্রাঙ্গণে দোল উৎসব উপলক্ষে বসে বর্ণিল মেলা। দোল পূর্ণিমা উপলক্ষে ভক্তদের ঢল নামে মন্দির চত্বরে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী চলে এ উৎসব। ঝালকাঠিতে হোলি খেলা চলে শহরের বিভিন্ন স্থানে। মদনমোহন আখড়াবাড়ি মন্দিরে দোল উৎসবকে বর্ণিল করতে নেচে গিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন অনেকে। লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব। শহরের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে আবির খেলা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোল উৎসবে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রং, আবির আর উচ্ছ্বাসে একে অপরকে রাঙিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। মায়াহরিণ, শকুন ও সজারু সহ বাংলাদেশে ৩০ থেকে ৪০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্তির পথে। খাদ্য ও বাসস্থানের সংকট, শিকারীদের নিষ্ঠুরতা এবং বন উজাড় এর মূল কারণ। এই বাস্তবতায় মঙ্গলবার পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণী সুরক্ষা, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জাতিসংঘ ২০১৩ সালে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস ঘোষণা করে। ২০১৪ সাল থেকে দিনটি পালন শুরু হয়। বাংলাদেশেও প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশ জীববৈচিত্র্যের জন্য সম্ভাবনার একটি দেশ। সুন্দরবন থেকে পার্বত্য চট্টগ্রাম, হাওর থেকে উপকূলে অসংখ্য প্রজাতির প্রাণীর দেখা মিললেও এখন অনেকগুলোর অস্তিত্ব নেই বললেই চলে। কিন্তু কেন এমনটি হচ্ছে? আইউসিএনের রেড লিস্ট অনুযায়ী প্রায় আপনার বেশ কিছু প্রায় ৩০ থেকে ৪০ প্রজাতির প্রাণী অলরেডি হুমকির মুখে আছে রেড লিস্ট অনুযায়ী। আমাদের বর্তমানে বলা হয় ১৭% বন, আসলেই তাই। আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি, বিশাল বন উজাড় করে দেওয়া হয়েছে রাস্তা তৈরির নামে। আপনি দেখেন আমাদের হাওরের মাঝখান থেকে রাস্তা তৈরি করে 2টা হাওর করে দেওয়া হয়েছে। আপনি দেখেন আমাদের শালবন ফরেস্টের কত শতাংশ আমাদের কাছে আছে। নতুন এই সরকারের প্রথম কাজ হলো 25 কোটি চারা লাগাবে আগামী 5 বছর। তো এই 25 কোটি চারা লাগানোর ক্ষেত্রে অবশ্যই বন বিভাগ চিন্তা করবে বন্যপ্রাণীকে কনসিডার করে, যে গাছগুলি লাগালে বন্যপ্রাণী খাবার পাবে, নিরাপত্তা পাবে। তারা বলছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই, ফলে হুমকির মুখে পড়ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। আইনের দিকটুকু এখন স্ট্রং, এনফোর্সমেন্টের জায়গা ভালো। আমরা সবাই মিলে কাজ করলে, আমাদের পোর্ট প্রোটেকশন হলে, বর্ডার প্রোটেকশন হলে, এমনকি আমাদের যারা অপরাধ দমনের সংগ্রামে নিয়ন্ত্রণে কাজ করে, আমাদের ডেডিকেটেড ইউনিটও আছে, তারা মিলে আমরা বন্যপ্রাণী সংরক্ষণে অবশ্যই কমিটেড। আমাদের একেবারে জিরো টলারেন্সে যাওয়া উচিত, যে কোনো অবস্থাতে আমি একটা প্রাণী যদি কেউ হত্যা করে বা অন্যায়ভাবে পাচার করে, তারকে মানুষ যেভাবে পাচারের শাস্তি, একই শাস্তি তার হইতে হবে। এবং বাংলাদেশে আইনের সমস্যা না, কিন্তু মেন সমস্যাটা হলো প্রয়োগ করা। বন্যপ্রাণী সুরক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন পরিবেশবিদরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিকারীদের দৌরাত্ম্যে সুন্দরবনে কমছে বন্যপ্রাণীর সংখ্যা। জেলে ও মোয়ালদের আতঙ্ক বনদস্যুরা। এরই পরিপ্রেক্ষিতে বন বিভাগ ও কোস্টগার্ড তৎপরতা জোরদার করেছে। বন উজাড় আর শিকারীদের ফাঁদে পড়ে হারিয়ে যাচ্ছে অনেক বন্যপ্রাণী ও পাখি। সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় বেড়েছে শিকারী ও দস্যুদের দাপট। এ অবস্থায় বন ও বন্যপ্রাণী রক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। এর মধ্যে ২০৭ প্রজাতির বন্যপ্রাণী ও ১০০ ধরনের উদ্ভিদকে সুরক্ষার আওতায় আনা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী বাঁচানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এই পরিবেশবিদ। সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ হত্যা করা হচ্ছে, সেই ফাঁদে বাঘও আটকা পড়ে মারা যাচ্ছে। এছাড়া সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে এবং নিষিদ্ধ যে সকল মাছ ধরা নিষিদ্ধ সে সকল মাছ আমরা দেখছি যে সুন্দরবনের আশেপাশে বাজারে বিক্রি হয়, বিশেষ করে যেগুলো সংকটাপন্ন বা বিলুপ্ত প্রায় যে সকল বন্যপ্রাণী সেগুলো অহরহ বাজারে বিক্রি করা হচ্ছে। এবং এছাড়াও সুন্দরবনের জলদস্যুর উৎপাদ বেড়েছে। এই জলদস্যুরা বিভিন্ন বন্যপ্রাণী চোরা কারবারির সাথে যুক্ত।
সুন্দরবনের বিভিন্ন অংশে সম্প্রতি বনদস্যুর তৎপরতা ও বন্যপ্রাণী শিকার বেড়ে গেছে বলে জানায় বন বিভাগ ও কোস্টগার্ড। যখন ডাকাত বেড়ে যায় সুন্দরবনে, তখনও কিন্তু হরিণ শিকার বেড়ে যায় এবং অতীতের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখা গেছে যে বাঘ শিকারেরও কিন্তু ঘটনা ঘটেছে। ডাকাত যখন বেশি ছিল তখন বাঘও কিন্তু অনেক নিধন হয়েছে। সবগুলো সংস্থা মিলে যদি না কাজ করে একসঙ্গে, তাহলে কিন্তু এই ডাকাত কিন্তু নির্মূল করা সত্যিই কঠিন হয়ে গেছে। সুন্দরবনের নিরাপত্তার বৃদ্ধির জন্য আমরা কিন্তু ড্রোন সার্ভেলেন্স এবং রাত্রিকালীন যে আয়ার ড্রোন যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু ইনকর্পোরেট করেছি আমাদের ইনভেন্টরি। বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবন দস্যুমুক্ত করা হবে বলে জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। আমরা আশা করব খুব দ্রুত সময়ের ভিতর আমরা একটা সাহসী অভিযান চালাবো, যাতে এই দস্যুদেরকে নির্মূল করা যায়। কারণ আমরা বিশ্বাস করি যে এই জনপদের মানুষ সুন্দরবন নির্ভরশীল তাদের জীবন জীবিকার জন্য, তারা অনেক কষ্ট করে। সুন্দরবনে গত 1 বছরে 69 জন দস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানের রক্তক্ষয়ী বিক্ষোভে এ পর্যন্ত 24 জন নিহত হয়েছে। রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার ভোরে গিলগিট, স্কার্দু এবং শিগায়ার জেলায় কারফিউ জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা ও বিক্ষোভের সময় মার্কিন সেনারা গুলি চালিয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে তাদের ছোড়া গুলিতেই বিক্ষোভকারীরা মারা গেছেন কিনা তা স্পষ্ট নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসলামাবাদ, লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে 6 মার্চ পর্যন্ত পাকিস্তানের সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে ভারতে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া জিম্বাবুয়ে দেশে ফিরতে পারছে না। গত রবিবার সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলার পরও এখনও দেশে ফিরতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। আপাতত তাদের ভারতেই থাকতে হচ্ছে। একই কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকেও ভারত ছাড়ার সময়সূচি পেছাতে হয়েছে। উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতার জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল জারি। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, প্রথম দিন টিকিট প্রত্যাশীদের চাপ কম। রাজধানীর করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু 10 মার্চ, ঈদের আগেই হচ্ছে খাল খনন। ইরানের চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা, ইরানের জবাবে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।